আমি চাকরিচ্যুত ব্যাংকারদের নিয়ে গঠিত সংগঠনের একটি সংগঠন ব্যাংকার্স ফোরামের একটি আমাদের সঙ্গে সম্মেলন যে আপনারা আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আজ 8 আগস্ট 2025 ইংরেজি অন্যায়ভাবে বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত ব্যাংকগণ পর্যায়ে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন করেছে। বিভিন্ন ব্যাংক থেকে চাকরিচ্যুত ভাই বোনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এছাড়া আজকে আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, পটিয়ার সাধারণ মানুষ ও বিশেষ করে গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা উপস্থিত ছিলেন, সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দাবি মেনে নেওয়া না হলে সামনে আমরা আরো কঠোর কর্মসূচি করতে বাধ্য হব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল জনাব আসাদুজ্জামান এডিশনাল এএসপি ক্রাইম চট্টগ্রাম জেলা তিনি চাকরিচ্যুত ব্যাংকারদের সাথে অধ্যক্ষপূর্ণ আচরণ সহ তাদের উপর আক্রমণের জন্য বিভিন্ন রকম উস্কানিমূলক কথা জনসমক্ষে বলতে থাকেন এবং দাঙ্গা পুলিশ এনে আন্দোলনকারীদের দমন ও নিপীড়নের হুমকি প্রদান করেন। জুলাই 25 প্রথম প্রহরে তিনি একটি নিছক ঘটনার জের ধরে তিনি দাঙ্গা পুলিশ এনে পটিয়ার সাধারণ ছাত্র জনতার উপর আক্রমণ করে পটিয়াকে অস্থিতিশীল করে তোলেন। এতে চট্টগ্রামের সাথে যোগাযোগ বন্ধ হয়ে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, চট্টগ্রাম চাকরিচ্যুত ফোরামের একজন সংগঠক। আজকেও অন্যায়ভাবে চাকরিচ্যুত ব্যাংক খাতে শান্তিপূর্ণ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ এবং পটিয়াকে অস্থিতিশীল করতে চাওয়ার পিছনে ওনার বিদ্বেষমূলক প্রচেষ্টা জনসম্মুখে দৃশ্যমান। জনাব আসাদুজ্জামান এডিশনাল এএসপি ক্রাইম চট্টগ্রাম জেলা বারংবার এভাবে পটিয়ার সাধারণ মানুষের বিভিন্নভাবে আক্রমণ ও প্রতিহত করে আসছেন। পটিয়ার সাধারণ মানুষদের সাথে ওনার এমন বিদ্বেষমূলক ও মারমুখী আচরণের উদ্দেশ্য কি আমরা জানতে চাই। ওনার আচরণ ফ্যাসিস্ট আমলের পুলিশদের মনোভাবের সাথে অনেকটাই মিল সম্পন্ন। ভবিষ্যতে আমরা আমাদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনে সার্বিকভাবে প্রশাসনের সহযোগিতা কামনা করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যে কোনো বিচারের অমানবিক ও প্রযোজ্য আইনের বর্তাই বটে। আমরা আমাদের চাকরি পুনর্বহালের দাবিতে এই শান্তিপূর্ণ আন্দোলনের প্রশাসনের ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই হলো আজকে আমাদের সংবাদ সম্মেলনের। আমাদের যে আন্দোলন চালিয়ে যাবেন বলছেন যে আগামীকাল কোনো কর্মসূচি আছে কিনা বা কখন কর্মসূচি? সেটা আমরা আজকে আমাদের কর্মসূচি সেটা শেষ করেছি ইতিমধ্যে। সেটা আমরা আমাদের এই সংগঠনের যারা অন্যান্য নেতৃত্ব আছে ওদের সাথে আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে সেটা আমাদের যেটা কথা সমাবেশ আমাদের যে এটা আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আজকে যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি, ভবিষ্যতে যদি আমাদের দাবিটা মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে আরো কঠোরতর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হব এবং আমাদের প্রশাসনের বাইরের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমাদের ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে আপনারা তো ব্যাংকার চাকরিচ্যুতির একটা সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা আছে, কত পরিমাণ ব্যাংকার
আমাদের প্রায় 7,000 চেয়ে বেশি হবে আমাদের। প্রতিনিয়ত করতেছে এটা আমাদের যেখানে প্রতিনিয়তই করতেছে। যারা চাকরিচ্যুত হচ্ছে আপনারা মূল স্ট্রিমের সামনে যারা আছেন তারা কাজ করতেছে, কিন্তু তৃণমূল পর্যায়ে আপনাদের যে কর্মকর্তারা চাকরিচ্যুত হচ্ছে তারা কেন আন্দোলনে এগিয়ে আসতেছে না? যেগুলো এগুলোকে সব পটিয়া ছেলে পুরো চট্টগ্রামেরও আছে, পুরো বাংলাদেশেরও আছে। পটিয়ার স্পেসিফিক কজন হতে পারে চাকরিচ্যুত হয়েছে? পটিয়া সেটা আমরা তো দেখতে হবে, সেটা আমরা তো সরাসরি বলতে পারবো না। লেখাইনভাবে কিন্তু আমাদের প্রায় 2000-এর কাছাকাছি হবে পটিয়া শুরু করছে, আর সারগুলো প্রায় সারা বাংলাদেশে চাকরিচ্যুতর মধ্যে এ ধরনের কোনো অভিযোগ আসছে যে চাকরি পাওয়ার সময় কোনো কেউ টাকা পয়সার মাধ্যমে চাকরি পাইছিল, ওই সময় এই ধরনের কোনো অভিযোগ আমাদের আছে? কোনো প্রশ্নই আসে না। আমাদের যেটা ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেভাবে নিয়ম নীতির অনুসারে যেভাবে সার্কুলার দেওয়া হয়, সেই সার্কুলার মেনে আমরা অনলাইনে আমাদের আবেদন করেছি। আবেদনের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন পরীক্ষা দিয়ে আমরা আমাদের চাকরিটা আমরা পেয়েছি। এখানে চাকরির যোগ্যতার মধ্যে আমরা পেয়েছি। যোগ্যতা ছিল বিধায় আমরা এভাবে ব্যাংকের সময়ে আমরা আমাদের ব্যাংক থেকে ছোট রাখতে সক্ষম হয়েছি। আমরা আসার পরে ব্যাংকের অতিথিশীলতা আরো বেড়ে গেছে। আর আমরা যখন ছিলাম ব্যাংকে তখন এই অতিথিশীলতা ছিল না। আমাদের চাকরি করার পরে ব্যাংকের অতিথিশীলতা বেড়ে গেছে। পরবর্তীতে আপনাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচিতে আমাদের আজকে যেটা প্রোগ্রাম শেষ হয়েছে, আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। কখন জানাই দিবেন? আমরা আরো শুনতে পাচ্ছি দাবি মেনে নাও, আমরা আরো শুনতে পাচ্ছি ব্যাংকের মধ্যে অবৈধভাবে নিয়োগ দেওয়া হচ্ছে। এবং আমরা এটাও দেখতে পেয়েছি, আমি কোনো ব্যাংকের নাম সরাসরি বলছি না, সিকিউরিটি গার্ড ওরা 5 তারিখ সরকার পতন হয়েছে, পালিয়ে গেছে, তার 8 তারিখ কিংবা 9 তারিখ 11 তারিখের আমার ব্যাংকে কোনো করতেছে না। যে কোনো একটা ব্যাংকের আপনারা হয়তো জানেন, ওই ব্যাংকের সিকিউরিটি গার্ড, আমি স্পেসিফিক ভাবে বলে দিই, ইসলামী ব্যাংকে সিকিউরিটি গার্ড যারা ছিল ওদেরকে কোনো পরীক্ষা ছাড়াই 5 তারিখ সাক্ষাৎ চলে গেছে, 11 তারিখ ওরাই অফিসার হয়ে গেছে। ওদের তো সার্কুলার পরীক্ষার তো কথাই আসে না, ওদের কোনো সার্কুলারই নাই। 7 তারিখ কিভাবে সম্ভব? আমরা যদি এত সার্কুলার মেনটেন করে অনলাইনে আমাদের আবেদন করে পরীক্ষা দিয়ে যদি আমাদের চাকরিটা যদি ওনারা যদি অবৈধ বলে, তাহলে এই দারোয়ানরা আজকে দারোয়ান কাল অফিসার হয়ে যায়, সেটা কিভাবে বৈধ আমরা জানতে চাই। আমাদেরকে বাহির করে গেছে, বিআই কর্তৃপক্ষের একটা অজুহাত দেখিয়ে আমাদেরকে বাহির করে দিয়েছে, আবেদন করেছে আমাদের। এবং আমাদের সদরনীতি করছে। আমরা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে আমরা যেটা ছিলাম, সেই ব্যাংকে দেখতে পেয়েছি যিনি চেয়ারম্যান সাহেব, মোহন সাহেব, আমরা তার অবস্থায় উনি যে বিভিন্ন ধরনের ব্যাংকিং প্রোগ্রামগুলো করছে, আমাদের অফিসে এসেছিল, জনঅফিসের প্রোগ্রাম ছিল, ওনার পিছনে আমাদের একটা ইউনো পেজ ছিল, ইউনো পেজ মানে ব্যাংকের কর্মকর্তাদের লিস্ট আমরা সেখানে দেখতে পেতাম। 2 দিন উনি জয়েন দেওয়ার 3 দিনের মধ্যে দেখতেছি নতুন নতুন কর্মকর্তারা এখানে কিন্তু এর কয়েক মাস আগেও কোনো সার্কুলার ছিল না। ওনার পিছনে পিছনে সবগুলো বিভিন্ন রকমের রাস্তা অবৈধভাবে সদরনীতির মাধ্যমে অথবা ওনার বিভিন্ন রকমের টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে উনি নিয়োগ দিয়ে ওনার সাথে সাথে রাখতেছে। যেহেতু বিআই সংযোজনের অজুহাত দেখিয়ে আমাদেরকে বাহির করে দিয়েছে, তাহলে সেহেতু কিভাবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান পরিষদের, উনি কিভাবে ওনার পরিচিতদের উনি কিভাবে নিয়োগ দেন? তাহলে সেটাও কি অবৈধ নয়? প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে। আর তারপর যাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয়েছে তাদের প্রত্যেককে কনফার্মেশন হওয়ার আগে 7 মাসের মাথায় উনি কনফার্মেশন ঘটিয়ে ঈদের বোনাস দেওয়ার জন্য তাদেরকে 7 মাসে বেআইনিভাবে কনফার্মেশন ঘটিয়েছে। এবং এদের অনেককেই হাউস লোন ধরিয়ে দিয়েছে, কোটি কোটি টাকা হাউস লোন ধরিয়ে দিয়েছে। তাহলে সেটাও কি অবৈধ নয়? যেখানে ইসলামী ব্যাংকে 20 থেকে 15 বছর চাকরি করার পরেও হাউস লোনের অ্যাপ্লাই করে হাউস লোন পায় না, সেক্ষেত্রে তারা 7 মাস চাকরি করে কেমনে তাদের স্যালারি বাড়ে, তাদের বেসিক বাড়ে, তারা কিভাবে হাউস লোন পায়? তাহলে সেটাও কি একটা অর্থ কেলেঙ্কারির মধ্যে পড়ে না? এবং তারা স্বতন্ত্রীতি দেখিয়ে বারবার তাদের দলের মানুষ এবং তাদের আত্মীয় স্বজনদেরকে এখানে চাকরিতে নিয়োগ দিচ্ছে কোনো পরীক্ষা ছাড়া।
তাহলে সেটাও তো অবৈধ নিয়োগ। আল রাফা ইসলামী ব্যাংকে যে ইতিমধ্যে ঘটনার মাধ্যমে অন্যায়ভাবে আমার ভাইদের উপর আক্রমণ করেছে সেটা আমরা তীব্র নিন্দা জানাই। এবং গত 2 দিন আগে ইউনিয়ন ব্যাংকে ঘুমন্ত অবস্থায় সকালবেলা ঘুমতে করে থেকে চাকরি নেয়, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এরকম ঘটনা যদি অপ্রীতিকর ঘটনা প্রশাসনকে ব্যবহার করে যদি এরকম অপ্রীতিকর ঘটনা ঘটায়, আমরা রাজপথের থেকে সেটা আমরা জবাব দেব, প্রতিহত করব। আমি একটু বলি ওই আমরা যখন আমাদের সবসময় বড় কথা আমরা পরীক্ষা দিই নাই, আমি পরীক্ষা যারা নিচ্ছি কিন্তু ওদের কন্ট্রোল দিয়ে ওদের লোক দিয়ে একটা পরীক্ষা দিচ্ছিল মানে ওদের পরীক্ষা লাগে আমাদের সরকারের লোকের পরীক্ষা না হয়েছে আমরা এদিকে পাস করে এরকম একটা বিষয় যাবে। কিন্তু যখন ফার্স্ট ইয়ার যখন স্কুলের ব্যাপার আপনাদের বা কেউ নাই, ওদের একটা ম্যানেজমেন্ট এখন তৈরি হয়েছে, ওটার মাধ্যমে ওরা একটা পরীক্ষা নিচ্ছে ফার্স্ট ইয়ার প্রাইভেট থেকে 99% ওদের পেজ থেকে কিন্তু তারা পাস করছে। কিন্তু আমরা কিভাবে বলতে আমরা পাস করি, এটা একটা প্রশ্ন রয়ে গেল। ধন্যবাদ।